নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন সময় নগর এবং মহানগরে। আমরা প্রথমেই যে বিষয়ে আসব, আজকে নবান্নয় প্রথমবার মন্ত্রিসভার বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে আসীন হবার পরে সোমবার শুধু সাপ্তাহিক কাজের শুরুই নয়, পশ্চিমবঙ্গের নতুন সরকারের যাত্রাও শুরু। সকাল থেকেই তাই প্রশাসনিক এবং বিজেপির সাংগঠনিক ব্যস্ততা চরমে উঠেছিল। তৃণমূল থেকে বেরিয়ে আসার পরে এদিনই প্রথম নবান্নে পা রাখলেন বিজেপির শাসনাধীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন শুভেন্দু মন্ত্রিসভার বাকি 5 ক্যাবিনেট মন্ত্রীও। তাদের নিয়ে নবগঠিত শুভেন্দু মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো। ছাড়পত্র পেল বাংলাদেশ সীমান্তে খোলা অংশে কাঁটাতার বসানোর জন্য জমি অধিগ্রহণের কাজ। 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করার কথা জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। তার সঙ্গে যুক্ত হয়েছে আরো বেশ কয়েকটি প্রকল্পের ছাড়পত্র। আমরা আসবো সেই আলোচনায়। প্রথমে জেনে নিই আজকে মন্ত্রিসভার বৈঠকে কি কি দপ্তর বন্টন করা হলো, তারা কোন দপ্তরে তারপরে টপিকে জানাবেন। আর যে মন্ত্রী হয়েছিল 5 জন তাই তো দপ্তর দেওয়া হয়নি। দপ্তর দেওয়া হলো, আজ দপ্তর দেওয়া হলো। এখন কি বলে দেবো, বুঝতে পারবে? এই মুহূর্তে আমরা আলোচনায় ফিরব এবং যে বিষয় নিয়ে আলোচনা করব, মন্ত্রিসভায় আমরা দেখেছিলাম ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু তারা তাদের ভাষণ পাঠ করেছিলেন, কিন্তু তাদের কিন্তু কোনো দপ্তর বন্টন করা হয়নি তখন। কিন্তু আজকে তাদের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। এই বিষয়ে সার্বিকভাবে আমরা জানবো। আমরা প্রথমেই কথা বলবো এই মুহূর্তে ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদার থেকে জানবো, দাদা, আজকে মন্ত্রিসভার দপ্তর ভাগ করে দেওয়া হলো, মন্ত্রিসভার বৈঠকে সেখানে দপ্তর ভাগ করে দেওয়া হলো, এই বিষয়ে প্রথমে বিস্তারিত জানবো। হ্যাঁ দেখো অপরূপা, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে সকালবেলা যখন আজকে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে যান এবং মন্ত্রিসভার বৈঠক করেন। একটা ক্ষুদ্র মন্ত্রিসভা, 5 জনের মন্ত্রিসভার শপথ নিয়েছিল গত 9 মে ব্রিগেডের ময়দানে, এবং সেই মন্ত্রিসভা কার কোন দপ্তর এটা নিয়ে কিন্তু মানুষের একটা কৌতূহল ছিল যে কে কোন দপ্তর পাবে। কিন্তু আজকে যখন প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় এবং তারপরে নবান্নে যখন সাংবাদিক সম্মেলন করেন, তখনও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। সাংবাদিকরা প্রশ্ন করলে বলা হয়েছিল যে যথা সময়ে এটা আপনারা জানতে পারবেন। তখন সকলেই ভেবেছিল হয়তো এই মন্ত্রিসভা আরও কয়েকজনকে শপথ করিয়ে তারপরে হয়তো মন্ত্রিসভা দপ্তর বন্টন করা হবে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে 5 জন মন্ত্রীকে নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেই 5 জনের দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথমজন হচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে পঞ্চায়েত দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ এবং কৃষি বিপণন, অর্থাৎ এই 3টি দপ্তর আপাতত দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ এবং কৃষি বিপণন। এরপরে হচ্ছে অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণের দ্বিতীয়বারের বিধায়ক। তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, 40,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। তাকে দেওয়া হয়েছে পুরো নগর উন্নয়ন দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রিত্ব, অর্থাৎ পুরো নগর উন্নয়ন দপ্তর ও নারী শিশু কল্যাণ, এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এরপরে আসছি যে ক্ষুদিরাম টুডু, তাকে আদিবাসী উন্নয়ন দপ্তর, এই দপ্তরের মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে। অশোক কীর্তনিয়াকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিশীথ প্রামাণিক, তাকে ক্রীড়ামন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এই দপ্তরের মন্ত্রী করা হয়েছে। অর্থাৎ মোট যে 5 জন, সেই 5 জনের দপ্তর কিন্তু এইভাবে আপাতত বন্টন করা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু যদি দেখি একটা সরকার পরিচালনা করতে গেলে যে বড় 3টি দপ্তর, অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা এবং ফিনান্স, মানে যেটা হচ্ছে অর্থ দপ্তর, এই 3টে দপ্তর কিন্তু এখনো বন্টন করা হয়নি। আগামী বুধবার দিন যথাসম্ভব, মানে যেটা জানা যাচ্ছে যে যেটা মুখ্যমন্ত্রীর সচিবালয় করা হচ্ছে, অস্থায়ী সচিবালয় বিধানসভাতে, সে অস্থায়ী সচিবালয়ে হয়তো আরও যারা তার আগে বিধানসভাতে
কি বলে শপথ নেবে, তারপরে হয়তো তাদেরকে আবার দপ্তর বন্টন করা হবে। অর্থাৎ যদি দেখা যায় যে পুরো নগর উন্নয়ন ও নারী শিশু কল্যাণ, তাই এটা হচ্ছে অগ্নিমিত্রা পাল, তার মন্ত্রিত্ব পেয়েছেন। দিলীপ ঘোষ তিনি পঞ্চায়েত, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন, এই 3টে দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এবং অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী এবং নিশীথ প্রামাণিক ক্রীড়া দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। আগামী বুধবার হয়তো এই মন্ত্রিসভা আরো সম্প্রসারণ হতে পারে, বা আগামী সপ্তাহে আবারও সোমবার কিন্তু এই যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার কিন্তু আবার বৈঠক আছে, সেখানেও হয়তো দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে। অপূর্বা। দাদা, আরও একটি বিষয়ে আসবো। আজকে মন্ত্রিসভার যে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন, যেখানে প্রধানত তিনি গুরুত্ব দিয়েছেন বর্ডার ফেন্সিংয়ের উপরে। স্বাভাবিকভাবেই কিন্তু এক্ষেত্রে বারবার তারা যখন এর আগেও বারবার সরব হয়েছেন নিরাপত্তা নিয়ে, বাংলার সীমান্ত সুরক্ষা নিয়ে, কার্যত ক্ষমতায় আসীন হয়েই এই বিষয়ে পদক্ষেপ নিলেন। এটা কি কোথাও বাংলার নিরাপত্তার দিকটা তারা সক্রিয়ভাবে নজর দিতে চাইলেন? একদম। দেখো, আজকে যদি আমরা দেখি যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 2021 সালে প্রথম মন্ত্রিসভার বৈঠকের উল্লেখযোগ্য যে ফাইলটি সই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি ছিল সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়া হবে। আর আজকে 2026 সালে, অর্থাৎ 2011 সালে যে প্রথম মন্ত্রিসভার কথা বলছিলাম, তেমনি এই প্রথম মন্ত্রিসভা, বিজেপির মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম যে বিষয়টি নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে, যেটা বারবার নির্বাচনের আগে অনুপ্রবেশ নিয়ে তাদের প্রধান ইস্যু ছিল, যে অনুপ্রবেশ অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে আমাদের এই বাংলা সীমান্তের সঙ্গে বাংলাদেশে প্রায় 2200 কিলোমিটার যে বর্ডার রয়েছে, সেখানে প্রায় 500 কিলোমিটার উন্মুক্ত বর্ডার ছিল এবং বারবার করে বলা হয়েছিল যে প্রয়োজনীয় জমি রাজ্য সরকারকে দিতে হবে, যেটা বিএসএফ তাহলে সেখানে ফেন্সিং দেবে। কিন্তু দেখা গেছে নানা টালবাহনার ফলে সেই ফেন্সিং কিন্তু জমিও পাওয়া যায়নি এবং ফেন্সিং হয়নি, ফলে অনুপ্রবেশ দিনকে দিন বেড়েছে এবং তাই নিয়ে রাজনৈতিক তরজা আমরা দিনের পর দিন দেখেছি। তাই আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রথম যে 6টি উল্লেখযোগ্য বিষয় মন্ত্রিসভার যে জানিয়েছে, তার মধ্যে যে অন্যতম যে বিষয়টি, এটা কিন্তু এই বিষয়টি বলা যায়, সেটা হচ্ছে যে মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি দেওয়া হবে এবং ভূমি দপ্তর ইতিমধ্যে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, যেটা আর কি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, যারা এই জমি সংক্রান্ত বিষয়গুলো, তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে, তারা অলরেডি সেই জমি চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে এবং আগামী 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। আমরা যদি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে যদি এই জমি সংক্রান্ত বিষয় আসতে হয় নিরাপত্তাজনিত, আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারে নির্বাচনে বেশ কিছুদিন এই রাজ্যে কিন্তু তিনি কাটিয়েছেন এবং ছিলেন। তো প্রথম দফার নির্বাচনের আগে যখন অমিত শাহ এখানে ছিলেন, তিনি নিউ টাউনে যে হোটেলে ছিলেন, সেখানে ভবানীপুর কেন্দ্রের বেশ কয়েকজন ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ীকে ডাকা হয়েছিল এবং সেখানে মূল আলোচ্য বিষয় ছিল যে বাংলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই বাংলা যদি এইবারে যদি এই মানে ফেন্সিং গুলো না দেওয়া হয়, অর্থাৎ কাঁটা তারের বেড়া যদি ভারত বাংলাদেশ সীমান্তে না দেওয়া হয়, বাংলাদেশের সীমান্তে যেভাবে বিভিন্ন বাংলাদেশি যে গোষ্ঠীগুলো রয়েছে, ভারত বিরোধী যে গোষ্ঠীগুলো রয়েছে, তাদের বেশ কিছু কিন্তু গোষ্ঠী সেই সীমান্তের কাছাকাছি অঞ্চলে কিন্তু তাদের দল জয়লাভ করেছে। তো সেই জায়গাটা থেকে বাংলার একটা নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। শুধু এই বাংলা নয়, এটা পুরো দেশের পক্ষে বিপজ্জনক। এই প্রসঙ্গটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুলে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে ব্যবসায়ীদের, আপনাদের কাছে কিছু করতে হবে না, কিন্তু আপনারা দেশকে রক্ষা করার জন্য এই বিষয়টির প্রতি নজর দিন, এই কথাটা বলেছিলেন। তাই আজকে খুব উল্লেখযোগ্য যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে, যাতে দ্রুততার সঙ্গে
এই কাঁটাতারের বেড়া, উন্মুক্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যায়। একেবারে দাদা, এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ, এত বড় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন, শুনবো তিনি কি বলেছিলেন। দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এর দেশের সুরক্ষার প্রশ্ন, আমরা শুনলাম যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম, তার একটি গুরুত্বপূর্ণ আজকে সিদ্ধান্ত হয়ে গেল, সেই বক্তব্য আমরা শোনালাম। দাদার কাছে ফিরবো এবং আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, আয়ুষ্মান ভারত। বারবার বিজেপি সরকারে আসার আগেও কিন্তু তারা বারবার করে বলেছেন, বঙ্গ বিজেপির নেতৃত্বের গলায় বারবার শোনা গেছে যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বঙ্গবাসী পান না, কিন্তু দেশের মানুষ হিসাবে বাংলার মানুষেরও এটা প্রাপ্য অধিকার আছে। এবং আজকে দেখা গেল যে বিজেপির সরকারে আসার পরে প্রথম যে বৈঠক তিনি করলেন মুখ্যমন্ত্রী হিসাবে, শুভেন্দু অধিকারী কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দেবার একটা কথা কিন্তু ঘোষণা করে দিলেন। এতে মানুষ কতটা উপকৃত হবে দাদা? আয়ুষ্মান ভারতে মানুষ কত উপকৃত হবে সেটা যতক্ষণ না আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে সেটা বলা যাবে না। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, যে গত 34 বছরের বাম জমানা ছিল আর তারপরে 15 বছরের তৃণমূল জমানা ছিল। এই বাম জমানা তৃণমূল জমানার পার্থক্য যদি আমরা করি, মোট 49 বছর, এই 49 বছর কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা বৈরিতা লক্ষ্য করা গেছিল। কি না, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প, এই আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতবর্ষের মানুষ পান, কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলা এবং আরো দিল্লিতেও এটা চালু করা হয়নি, শুধুমাত্র রাজনীতিগত কারণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একটা কথা বলতেন যে বিজেপির সাথে বিরোধ থাকতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিরোধ থাকতে পারে, কিন্তু জনগণের প্রকল্প, জনগণের জন্য যে প্রকল্প কেন্দ্রে, সেই প্রকল্প থেকে কেন মানুষ বিচ্যুত থাকবেন, কেন সেই প্রকল্প মানুষ সুবিধে পাবেন না, এটা কিন্তু বারবার বলা হয়েছে। তো এই রাজ্যের তরফে বারবার দাবি করা হতো যে আমাদের স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পে বহু কিছু জিনিস ছিল যেগুলো কিন্তু সমস্ত রকম সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা ছিল। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, প্রান্তিক মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পে অবশ্যই সুবিধা পেয়েছে, কিন্তু কেন এই আয়ুষ্মান ভারত প্রকল্পকে আটকে রাখা হয়েছিল? তখন তাদের একটা কথাই বলতো যে আমাদের রাজ্যের প্রকল্প আছে, কিন্তু এইখানেই প্রশ্ন যে রাজ্যের প্রকল্প থাকলে তাহলে কেন সাধারণ মানুষ কেন্দ্রের প্রকল্পটা সুবিধে ভোগ করবেন না? কারণ যে প্রকল্পই দেওয়া হোক, যে প্রকল্পের টাকা বা যে প্রকল্পই মানুষের জন্য করা হোক, সেগুলো কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় সেই প্রকল্প হয়। তো প্রধানমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একই বক্তব্য ছিল। তো আজকে যখন সরকারে এসেছেন, তাদের প্রতিশ্রুতি ছিল, তাদের সংকল্পপত্রে বলা ছিল যে আয়ুষ্মান প্রকল্প প্রথম দিনই আমরা ইমপ্লিমেন্ট করব, এবং আজকে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আয়ুষ্মান প্রকল্প কিন্তু যোগ করা হলো। শুধু আয়ুষ্মান প্রকল্প নয়, কেন্দ্রের যতগুলো প্রকল্প আছে, যা যা প্রকল্প আছে, এবারে সমস্ত প্রকল্প কিন্তু এই বাংলার মানুষের জন্য যুক্ত হয়ে গেল, এটা কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। ফলে এতে আর যাই হোক সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে। শুধু তাই নয়, আমি যদি বলি যে আরেকটা বিষয় ছিল, যেটা হচ্ছে যে অন্যান্য যে সমস্ত চালু প্রকল্প, এ রাজ্যের সামাজিক যে সমস্ত প্রকল্প ছিল, অর্থাৎ আমরা যদি বলি যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুব সাথী, তারপরে সবুজ সাথী এবং এইরকম নানা কন্যাশ্রী, হ্যাঁ, এইরকম যে সমস্ত প্রকল্পগুলো ছিল, সমস্ত প্রকল্প কিন্তু কোনোটাই বন্ধ হবে না। এটা আজকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার ঘোষণা করেছেন
যে সমস্ত প্রকল্প চলছে সেগুলো কোথাও বন্ধ হবে না। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার প্রসঙ্গ মানুষকে বিভ্রান্ত করেছিল এটা বলে যে বিজেপি এসে এই সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে। আজকে কিন্তু পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন যে এই সমস্ত প্রকল্প বন্ধ হবে না। আপাতত এই প্রকল্পগুলো সবই চলবে, কিন্তু বিজেপির যে সংকল্প পত্রে যে সমস্ত প্রকল্প তারা বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল সেই সংকল্প পত্র কিন্তু অনুযায়ী আগামী দিনে এই প্রকল্পগুলো হয়তো আরেকটু চেঞ্জ হতে পারে, কিন্তু কোনো প্রকল্পই বন্ধ হবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য এই প্রকল্পের যে সুবিধা যেগুলো পেতেন তারা কিন্তু সকলেই পাবেন এবং প্রান্তিক মানুষের কাছে সত্যি একটা খুশির খবর। একদম। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, দাদা যেমনটা বললেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা যেমন বঙ্গবাসী পেতে চলেছেন, ঠিক তেমনভাবেই কিন্তু যে ধরনের সামাজিক প্রকল্পগুলির এতদিন সুবিধা পেয়েছেন সেই সুবিধার সাথে আরও নতুন কিছু প্রকল্প যুক্ত হচ্ছে, কিন্তু কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনবো একবার সেই বক্তব্য। তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা শুনলাম। আর একটা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করব দাদা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে নির্বাচনের আগে থেকে কিন্তু একটা মেন এবং প্রধান ইস্যু হয়েছিল, যেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হয়েছে। রাস্তায় বসে আমরা দেখেছি তারা চাকরি প্রার্থীরা দিনের পর দিন তারা বসেছেন, তাদের বিক্ষোভ জানিয়েছেন, কিন্তু সুরাহা মিলছিল না। কিন্তু আজ যে মন্ত্রিসভার যে বৈঠক, সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে এমপ্লয়ার্সদের এজ লিমিট কিন্তু বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ বয়সের ক্ষেত্রে কিন্তু চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স 5 বছর বাড়িয়ে দেওয়া হলো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি সেই সমস্ত যুবক যুবতী তথা যাদের বয়স অনেকটা পেরিয়ে গেছে এই আন্দোলনে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে গিয়ে, তাদের জন্য? একদম। আমরা যদি দেখি যে যেটা 2015 সাল থেকে এ রাজ্যের যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরির নিয়োগটা বন্ধ রাখা হয়েছিল। কি হচ্ছিল না, ওই কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন জায়গায় লোকজন নিয়োগ করা হচ্ছিল। পুলিশে নেওয়া হচ্ছিল, সিভিক পুলিশ, সিটি পুলিশ, এরকম নানান কিছু। সরকারের অন্যান্য যে সমস্ত জায়গায় সেখানেও কন্ট্রাকচুয়ালের মাধ্যমে 8,000 10,000 টাকা দিয়ে লোকজনকে নিয়ে কাজ করানো হচ্ছিল। কিন্তু যেভাবে একটা প্রসেসের মধ্য দিয়ে আসতো, যে সারা বছর একের পর এক শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেরিয়ে আসছে, তারা সরকারি চাকরি পেতে চায়, কেউ বেসরকারি চাকরি পেতে চায়, বিভিন্ন রকম তারা পড়াশোনা করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই রাজ্যে গত 10 বছর ধরে, 2015 সাল থেকে আজকে আমরা 2026, অর্থাৎ 11 বছর ধরে পুরো জিনিসটা কোলাপস করে গেছিল, সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। তো আজকে কিন্তু মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে যেখানে যা সরকারি পদ রয়েছে সেগুলো ধীরে ধীরে পূরণ করা হবে। এবং সেই সঙ্গে যেটা হয়েছে যে যেহেতু এতদিন ধরে বন্ধ ছিল, এই সরকারি চাকরিতে যে নিয়োগ বন্ধ ছিল, সেটার জন্যে এই রাজ্যের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা তারা সাফার করেছে, তাদের জন্যে
5 বছর বয়সসীমা, অর্থাৎ সরকারি চাকরিতে যে বয়সসীমা থাকে যে এর বয়সসীমার ঊর্ধ্বে গেলে আর চাকরি পাওয়া যাবে না, সেই বয়সসীমাটাকে আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এইটা কিন্তু একটা এই রাজ্যের যারা যুবক যুবতী, তরুণ তরুণী, তাদের জন্য একটা সত্যিই খুশির খবর যে তারা এতদিন ধরে অনেক চেষ্টা করে চাকরি পাচ্ছিল না, তারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছিল। শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত মেধা, তাদের মনে একটা হতাশা তৈরি হয়েছিল। এবং আমরা যদি দেখি গত কয়েকটা নির্বাচনে কিন্তু তারা এই ভোটের বাক্সে প্রতিবারই প্রতিফলন ঘটিয়েছিল এই মোদী, নরেন্দ্র মোদীকে, সেই লোকসভা হোক বা বিধানসভা হোক। কিন্তু এইবারে এই যে তরুণ প্রজন্মের জেন জি আমরা যেটাকে বলছি, তরুণ প্রজন্মের যেমন ভোট পেয়েছে, তেমনি শিক্ষিত সম্প্রদায় যারা ভোট মানে চাকরির আশায় হাহুতাশ করেছিল এতদিন ধরে, এখনো তাদের বয়স আছে বা হয়তো একটু পেরিয়ে গেছে, তারাও কিন্তু এতে খুব উপকৃত এবং তারা খুশি হয়েছে। আজকে এই সিদ্ধান্তটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজকে যে 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সত্যিকারের যে এই বাংলা যেভাবে পিছিয়ে পড়ছিল সবকিছুতে, তার মধ্যে কিন্তু এই যে আমরা 3টে যে বিষয় নিয়ে, মূল বিষয় নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি চাকরি, সরকারি চাকরিতে যে মানে মানুষের আশা বা যুবক যুবতীদের আশা, শিক্ষিত সম্প্রদায় যারা পরীক্ষা দিচ্ছে কিন্তু অথচ চাকরি পাচ্ছে না, তো তাদের মনে যে হতাশা তৈরি হয়েছিল, এই রাজ্য ছেড়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু এতে কমবে। একদম। দাদা, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো যে এই মন্ত্রিসভার এই বৈঠক এবং এই সিদ্ধান্তগুলি ব্যতি রেখেও আজকে কিন্তু প্রশাসনিক বৈঠকও তিনি করেছেন, এবং সেই প্রশাসনিক বৈঠকের থেকে কি উঠে আসছে সে বিষয়ে একটু জানতে চাইবো। হ্যাঁ, আজকে কিন্তু এইটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিং করেছেন, তারপরে তিনি কিন্তু নবান্ন সভাঘরে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য নবান্নের যে শীর্ষ স্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে বৈঠকে যেমন ছিলেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা। এবং এই বৈঠকে সচিবদের একটা জিনিস বলেছে যে আগের সরকারের যে ইয়েস স্যার ইয়েস ম্যাডাম, এই ব্যাপারটা যেন না চলে। আপনারা নির্ভয়ে কাজ করুন, বাংলার মানুষের জন্য আপনারা নির্ভয়ে কাজ করুন। আর তার আগে কিন্তু একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছিল বিজেপির এ রাজ্যের যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি পরিষ্কার বলেছেন এটা বিজেপির সরকার নয়, এটা সরকার এবং দল দুটো আলাদা। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে। বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার। তো সেই বার্তার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যখন প্রশাসনিক বৈঠক করেছেন, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না, আপনারা কাউকে খুশি করার জন্য কাজ করবেন না, আপনারা বাংলার মানুষের জন্য কাজ করুন। এবং এই মানে মুখ্যমন্ত্রী বা আমাদের দল বিজেপিকে খুশি করার জন্য কারোর অনুপ্রেরণা কথাটা লিখতে হবে না। আমরা দেখেছিলাম যে আগের জমানায়, তৃণমূল কংগ্রেসের জমানায়, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, মানে এই অনুপ্রেরণা শব্দটা আমরা কিন্তু সব জায়গায় দেখেছিলাম। সে মানে এমনও হয়েছে যে ওই পাড়ায় পাড়ায় যে সমস্ত টয়লেট উদ্বোধন হয়েছে, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লেখা ছিল। মানে এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন, কোনো কারোর অনুপ্রেরণা লিখবেন না, কোনো হোর্ডিং বা কোনো ফলকে অনুপ্রেরণা শব্দটি ব্যবহার করা যাবে না, পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এবং সচিবদের নির্ভয়ে কাজ করার কথা বলেছেন। এবং সেই সঙ্গে তোমাকে আরো একটা বিষয়, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে মন্ত্রিসভার বৈঠক, এর পরেই কিন্তু এই সচিবদের সঙ্গে বৈঠক হওয়ার পরেই তারপরে বিজেপির জয়ী যে 207 জন যে বিধায়ক, এই বিধায়কদের নিয়ে কিন্তু নবান্নের সভাঘরে আজকে আবার একটি বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকেই কিন্তু বৈঠকের পরেই এই যে 5 জন মন্ত্রী, তাদের কিন্তু দপ্তর বন্টন করা হয়েছে। তো এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে প্রথম দিনেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসে তার যে প্রশাসনিক যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টি কিন্তু তিনি দিয়ে দেখালেন যে আগামী দিনে এই বাংলার সরকার, নতুন সরকার কিভাবে চলবে। একদম।
অনেক ধন্যবাদ দাদা আমাদের বিস্তারিত এই বিষয়গুলি আলোচনা করার জন্য এবং আমাদের দর্শকদের কাছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তুলে ধরার জন্য। দর্শকদের কাছে ফিরবো, জানাবো এটা যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথম বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনিক স্তরে যখন বৈঠক করেছেন, প্রশাসনকে পুলিশকে দলদাসে পরিণত করতে না চেয়ে তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন মানুষের জন্য আপনারা কাজ করবেন, কারোর কোনো রকম জি হুজুরি করতে হবে না। এ বিষয়ে স্বাভাবিকভাবে এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখে। পাশাপাশি বেশ কয়েকটি মন্ত্রিসভার যে বৈঠকে সেখানে কিন্তু দপ্তরও বন্টন হয়ে গিয়েছে। কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ একটা নতুন দিশা পেতে চলেছে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলও। বাংলা, নমস্কার।